সদুদ্দেশ্যে কনভেন্ট শুরু করে যে এমন বিপত্তি বাঁধবে তা স্বপ্নেও ভাবেননি মাদার স্টেলা। অ্যাঞ্জেলা মেয়েটির ইতিহাস মোটামুটি শুনেছিলেন তিনি। আফ্রিকার বেশ প্রত্যন্ত প্রদেশের মেয়ে, অথচ আশ্চর্যের ব্যাপার, গায়ের রং গোলাপি ফর্সা। অদ্ভুত সব কুসংস্কার। ওদের কাছে অ্যালবিনোরা নাকি অভিশপ্ত আত্মা। মেয়েটাকে বলি দিতে নিয়ে যায় ওদের পুরোহিত। সেখান থেকে কোনো রকমে কপাল জোরে পালিয়ে বাঁচে এই মেয়ে। কনভার্টেড হয়ে সন্ন্যাসিনীর ব্রত নিয়ে শেষমেশ ইন্ডিয়ায় এসেছে। এই 1 বছরও পেরোয়নি। তার মধ্যেই এ কি দুর্গ্রহ! উদ্বিগ্ন মুখে ঘরের বাইরে অপেক্ষা করছিলেন মাদার। তাঁকে ঘিরে কনভেন্টের বাকি সব সিস্টারেরা। ডক্টর হার্ভে ঘর থেকে বেরিয়েই বললেন, অ্যাকিউট ট্রমা, প্রচণ্ড কমপ্লেক্সে ভুগছে পেশেন্ট। ওর ধারণা ওর সেই ট্রাইবাল যাজক ওর শরীরে অতৃপ্ত আত্মা ঢুকিয়ে দিয়ে ওকে টর্মেন্ট করছে। যেভাবে নিজেকে নখে দাঁতে ফালাফালা করেছে, তাতে সেপটিক হয়েই মারা যেতে পারত। কি আর বলবো, অত্যন্ত কড়া নজরে রাখবেন, নচেত পরবর্তীতে হাসপাতালে নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকবে না। ডাক্তার বেরিয়ে যেতে সিস্টার উর্সুলা কাঁদো কাঁদো গলায় ফিসফিসিয়ে মাদারের কাছে এসে বললেন, For God's sake, Mother, please summon an exorcist. ধীরে ধীরে ভিড়টা ফাঁকা হতে থাকে। মাদার একবার সিলিংয়ের দিকে চোখ দুটো তুলেই শক্ত হাতে চেপে ধরেন বুকে ঝোলানো ক্রুশটা। তারপর তিনিও ক্লান্ত পায়ে এগিয়ে যান মূল প্রার্থনা কক্ষের দিকে। দরজা ঠেলে এবার ভেতরে পা রাখেন উর্সুলা। বিছানায় মিশে রয়েছে অ্যাঞ্জেলার ফ্যাকাশে শরীরটা। ওর কাছে যেতে গিয়েও পিছিয়ে আসেন তিনি। ফিরে আসতে গিয়ে চোখে পড়ে খাটের পাশের নিচু টেবিলটার উপর। দ্বিধাগ্রস্তভাবে অ্যাঞ্জেলার একমাত্র সম্পদ ওর ডায়েরিটা হাতে তুলে নেন সিস্টার। তাতে সাম্প্রতিকতম লকটা এই রকম। 2 বছর হয়ে গেছে আমি দেশ ছাড়া, ঘর ছাড়া, স্বজনহারা। ভেবেছিলাম সমুদ্র পার হয়ে এসে আমার সব গ্লানি ধুয়ে যাবে, কিন্তু না, ও এখনো আমাকে ছাড়েনি। আমি বুঝে গেছি ওর হাত থেকে আমার মুক্তি নেই। আমাদের সমাজে সবাই আমাকে ঘৃণা করত, ভয় পেত। আমি নাকি রক্ত মাংসে অমঙ্গল। কোনোদিন আমাকে এরা খুন করলেও জানতাম আমার বাপ মা পর্যন্ত মুখ ফিরিয়ে চুপ করে থাকবে। সেই রাতটা বারবার দুঃস্বপ্নের মতো আসা যাওয়া করে। এক পিশাচি প্রহরে আমাকে কুঁড়ে থেকে মুখ হাত পা চেপে উঠিয়ে আনে ওরা। আমার রক্ত দিলে মহান আত্মা নাকি তুষ্ট হবে। সেদিনই বুঝে গিয়েছিলাম ধর্মের নামে কি কি বলি চড়ে। আমার শরীরটা ছিঁড়ে খুঁড়ে যখন পশুগুলো ক্লান্ত, সেই অসতর্ক মুহূর্তে কিভাবে নিজেকে টেনে হিঁচড়ে ওখান থেকে তুলে এনেছিলাম, সে আজও আমার নিজের কাছে এক বিস্ময়। মানুষের বাঁচার আশা বড় তীব্র, আর আত্মরক্ষার উপস্থিত বুদ্ধি সেই সময়ও আমার কাজ করছিল। এলো মেলো দৌড়ে কটা পোশাকের টুকরো এদিক ওদিক ছড়িয়ে ফেলে প্রায় নগ্ন হয়ে এসে উঠি সাদাদের মিশনারিতে। ওরা আমাকে দীর্ঘদিন লুকিয়ে রাখেন, শুশ্রূষা করেন।
আমার সমাজের লোকেরা ছেঁড়া রক্তাক্ত কাপড় দেখে নিশ্চয়ই ভেবেছিল যে আমায় সিম্বাই টেনে নিয়ে গেছে। সত্যি বলতে কি, ওই দিগন্ত ছোঁয়া বন মাঠ, আমার খুনখুনে বিবির উপকথা, ছোট ভাইটার পায়ে পায়ে বেড়ানো, কোনো কিছুই তখন আমাকে আর পেছনে টেনে রাখতে পারছিল না। আমি সাঁতরে জীবনের পাড়ে উঠে একটু দম নিতে চেয়েছিলাম, কিন্তু ও তো আমাকে শান্তির ছায়ায় থাকতে দেবে না। ওই ওই এখনো ওর নোংরা হাত দিয়ে আমাকে খুবলে খেতে চাইছে। হে ঈশ্বর, হে পরম পিতা, আমি তোমার আশ্রয়, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আমি সকলের চোখে পিশাচিনী হয়ে বাঁচতে চাই না। রূপোর মোমদানে দপদপ করতে থাকা শিখাটার টানে ইতস্তত উড়ে এসে পড়ছিল 2-4টে পোকামাকড়। ডায়েরির পাতা থেকে জুলাই মাসের পাহাড়ি বর্ষাও ধুয়ে দিতে পারছিল না সিস্টার অ্যাঞ্জেলার ক্ষতগুলো, যে ক্ষত দগদগে হয়ে ফুটে থাকবে 120 বছর পরেও। নমস্কার, ড্যাশ গরুর আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। শ্রোতাদের জানিয়ে রাখি, আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য। 18 বছর বয়সের নিচে আমাদের ক্ষুদে শ্রোতাদের কাছে অনুরোধ, তোমরা এই গল্পটি শোনা থেকে বিরত থাকো। অগস্ট মাসের চিনে পডকাস্ট স্পেশালের শেষ গল্প হিসেবে আজ আপনারা শুনবেন রাকা বসুর লেখা লাল রক্ত গোলাপি দাগ। গল্পটি আমরা নিয়েছি চিনে পডকা এবং পলান্ন প্রকাশনী থেকে প্রকাশিত ই-বুক আরবান লেজেন্ডস থেকে। রাকা বসুর লেখা পজেসড, সবুজ রক্তের খসড়া, যে নামে ডাকো, অন্তঃসলিল গল্পগুলি পাঠক মহলে অত্যন্ত সুপরিচিত। গল্পগুলি পড়তে আপনারা ঘুরে আসতে পারেন লেখিকার ফেসবুক পেজ এক পৃথিবীবাসীর ডায়েরি থেকে। লিংক রইল ডেসক্রিপশন বক্সে। ডার্ক কন্টিনেন্টে শ্বেতির দাগ, অ্যালবিনো এবং মিশ্র জেনিটেলিয়ার মানুষগুলো তখন ঘৃণ্য, ব্রাত্য, অথচ ওদের রক্ত খুব দামি, কালো জাদুতে ভীষণ কার্যকরী। তাই নির্দ্বিধায় বলি চড়ত তারা। ওরা কিন্তু জীবন্ত প্রেত, ধর্ষকামী, শিকার করে বেড়ায় অপ্রাপ্তবয়স্ক একা মেয়েদের লেডিস টয়লেটের মধ্যে। সমাজ ভয় ঢুকিয়ে দিল একটা পুরো কমিউনিটির মনে। সেখান থেকেই জন্ম নিল পিঙ্কি পিঙ্কি। গোলাপি মরা চামড়া, চুল, নখিলা থাবা আর মেয়েলি পোশাকে ঘাপটি দিয়ে থাকা বিকৃত রুচির আরবান লেজেন্ড। কাউকে কাউকে সে বেছে নেয় নিজের গল্প বলবে বলে, কিন্তু বিনি পয়সায় নয়, পে ব্যাক স্কিমে। কীভাবে শুনতে হয় সে গল্পের দাম জানতে আসুন, কন্টিনিউ করি আমাদের আজকের গল্প। গল্পের প্রধান চরিত্রে টিনা, স্কারলেট, সিস্টার অ্যাঞ্জেলা এবং পিঙ্কি পিঙ্কি। আচ্ছা, আরেকটা কথা, আজ গল্প শুনতে শুনতে চোখ রাখবেন ফোনের স্ক্রিনটাতেও, আছে কিছু চমক। শুনছেন রাকা বসুর লেখা লাল রক্ত গোলাপি দাগ। সুধামায়ের ওই কথাটা আজ বারে বারে মনে পড়ছে টিনার। মাই ডিয়ার, তোমরা সবাই ডেস্টিনিজ ওন চাইল্ড, তার উপর ভরসা রাখো। কথাটা কারো কারো ক্ষেত্রে খুব বেশি করেই ফলে যায়। ওর নিজের ক্ষেত্রেও যে যাবে, আর তাও এভাবে, সেটা বোধহয় টিনা ভাবতে পারে না। তার জীবনটাকে এখন রূপকথার গল্প বলে মনে করে লিটল ব্লেসিংস হোমের বাচ্চা থেকে বড় শখ কোলে। শ্যাওলা সবুজে মোড়া ক্রিম রোলের পাকগুলোর মতন রাস্তাটা বেয়ে আরও আরও উপরে উঠতে উঠতে
হেসে ফেলল টিনা এই আজব উপমাটা মনে আসার জন্য। দীর্ঘ যাত্রাপথে এই প্রথমবার। টিনার বাবা মা যে ওর কি নাম রেখেছিল কে জানে, আদৌ রেখেছিল কি? ওর তো মনে হয় তার আগেই। যাকেও সব কথা, ওদের কখনো কোনো খামতি টের পেতে দেননি সুধামা, মালতী মাসি আর রাজীব দা। অতগুলো অনাথ শিশুকে ওই কজন মিলে গড়ে পিটে মানুষ করার চেষ্টাই করেছেন সব সময়, নিঃস্বার্থ হয়ে। ওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের কোনো ভাষা নেই টিনাদের কাছে। আশ্রম থেকে বিশেষভাবে চেষ্টা করা হয় সব হারা শিশুগুলোর শিক্ষা যেন কম্প্রোমাইজ না হয় কখনো। ওরা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারে সেজন্য সুধামার দৌড়াদৌড়ি লেগেই থাকে। স্কলারশিপ থেকে স্পন্সরশিপ জোগাড়ের জন্য কম খাটেন না উনি রাজীবদাকে সঙ্গে নিয়ে। সেই অক্লান্ত পরিশ্রমে আজ টিনা মাটি থেকে এই স্বর্গের পথে পাড়ি দিতে পারছে। পড়াশুনো নিয়ে থাকতেই বরাবর ভালো লাগে টিনার। ক্লাস 5 থেকে ওর স্কুলের যাবতীয় ব্যয়ভার বহন করে আসছেন মিস্টার বাজোরিয়া। সুধামা সে বছর ওর নামটাই সুপারিশ করেছিলেন সম্ভাবনাময় স্টুডেন্ট হিসেবে। তারপর পর বছরগুলোতে ওর প্রগ্রেস দেখে মিস্টার বাজোরিয়া পাকাপাকিভাবে দায়িত্ব নিয়ে নেন। নিঃসন্তান দম্পতির পক্ষে ওকে অ্যাডপ্ট করাটাই কাঙ্ক্ষিত ছিল, কিন্তু অত্যন্ত রক্ষণশীল একান্নবর্তী পরিবার সেই আর্জি মঞ্জুর করেননি। এখন টিনা প্রায় 15 ছুঁই ছুঁই। সাক্ষী বাজোরিয়ার এই সময় হুট করে এক ইচ্ছে মাথাচাড়া দিল। উনি যে ঐতিহ্যশালী কনভেন্টে নিজে পড়াশোনা করেছেন, টিনাকে ওখান থেকেই স্কুলের বড় পরীক্ষা দুটো পাশ করিয়ে আনবেন। তার নিজের মেয়ে হলেও তো তিনি এমনই সিদ্ধান্ত নিতেন। তারপর বেশ কিছু কাঠকুটো পুড়িয়ে নিজের প্রাক্তনী হওয়ার সুবাদে ও স্বামীর সামাজিক অবস্থানকে কাজে লাগিয়ে মাদার রেক্টরের কাছ থেকে একটা স্পেশাল সিট ঠিক ম্যানেজ করে ফেলেছেন সাক্ষী। কথা দিয়েছেন এই স্পেশাল কনসিডারেশন মাদারকে আশাহত করবে না। টিনা ছাত্রী যেমন। অনেক কিছু সাথে দিতে চাইলেও টিনা আজ তার নতুন ঠিকানায় চলেছে সেই সাদামাটাভাবেই। সুধামার এমনটাই নিয়ম। বাজোরিয়া অত্যন্ত ব্যস্ত মানুষ বলে নেহাত ফ্লাইটটাকে এড়াতে পারেননি। সামনের গাড়িতে আছেন সস্ত্রীক বাজোরিয়া, পিছনেরটাই সুধামা আর টিনা ব্যাক সিটে পাশাপাশি। সুধামা এক মনে একটা বই পড়ে চলেছেন। বাইরের হাওয়ায় ঝাপটা লাগায় 12-5 মলাট উল্টে নামটা পড়া হয়ে গিয়েছে টিনার, 3 লিটল ওয়ার্ডস। এই প্রথম হোম আর স্কুলের বাইরে দূরে কোথাও চলেছে টিনা। ওর ডেস্টিনি ওকে যেখানে নিয়ে চলেছে কে জানে সেই জায়গাটা আরো কত দূর। সবার চিন্তা সেখানকার মানুষগুলোকে নিয়ে। কেমন হবে তারা? টিনা কি পারবে ওই পরিবেশে মানিয়ে উঠতে? টিনার কিন্তু কোনো ভাবনা হচ্ছে না। সেখানেও তো সুধামার মতনই কেউ থাকবেন, টিচারেরা, আর ওদের হোমের মতনই অনেকগুলো মেয়ে। ও শুধু দেখছে এই নতুন পৃথিবীটাকে। কত অল্প সময়ে কত রকম কিছু দেখে নিল আজও। সেই দক্ষিণ শহরতলি থেকে কোন কাক ভরে গাড়িতে বেরিয়ে প্রথমে এয়ারপোর্ট। আচ্ছা, শহরটা তখন কত শান্ত, চুপচাপ আর মায়াবী দেখাচ্ছিল। যেন খুব রূপসী একজন তখনও গায়ে কম্বলটা আরো ভালো করে টেনে নিয়ে ভোর রাতের স্বপ্ন দেখছে। ভেতরে ভেতরে তার ঢের বয়স, কিন্তু বাইরে থেকে বোঝে এমন কার সাধ্যি। আচ্ছা, শহরটা কি তবে এক ডাইনি বুড়ি? ফস করে কল্পনাটা কেমন খেলে গেল তার মাথার ভেতর। এমনটা টিনার মাঝে মাঝেই হয়, কিন্তু সব স্বাভাবিক সাধারণ ঘটনার মধ্যে থেকে হুটহাট এক একটা রূপকথার দৃশ্য যেন চোখের উপর ভেসে উঠেই ডুব দেয়। মনের মধ্যে বাতাস চলার মতন করে বয়ে যায়। সে যাক, আজ প্রথমবার প্লেনেও চড়া হলো। প্লেন মাটি ছাড়ার সময়টা ওর বেশ লেগেছে, আর যখন নামছে তখন মাঝখানটায় তো সব লোকজন খালি চুপচাপ বসে রইল আর চা কফি খেলো, ব্যাস।
ওইটুকুই। রিঙ্কু বা পম্পি থাকলে কিন্তু ঠিক জানলার ওপর ঝাঁপিয়ে পড়তো। ও প্রথমটাই একটু উঁকি দিয়েছিল, ওই যে যখন প্লেনটা গুড় গুড় করে ওপরে ওঠে তখনই নিচটুকু ভাল লাগে। তারপর তো শুধু মেঘ আর মেঘ, আর নামার আগে মেঘ পুরো ঘন করে আসলো, আর কিচ্ছু দেখার নেই। সব মিলিয়ে ঘন্টাখানেক। নেমে বাইরে বেরিয়েই সেই যে গাড়িতে উঠেছে তার খানিক পর থেকেই আসল ভালো লাগাটা শুরু হয়েছে টিনার। শহরটা ছেড়ে আসতেই কি সবুজ কি সবুজ, খাদগুলো উপর থেকে দেখতে গা শিরশির করে কেমন যেন। এদিকে চোখও সরানো যাচ্ছে না। এখন এই পেঁচানো পথে উঠতে উঠতে টিনা শুধু বাঁ হাতের জঙ্গলটা দেখছে। ওর মনে হচ্ছে গাড়ি থেকে নেমে ওই বড় বড় ঘন পাতার গাছগুলোর মধ্যে দিয়ে আরও গভীরে ঢুকে যেতে। মাটি যতটুকু চোখে পড়ছে সেও সবুজ মসে ঢাকা। কতক্ষণে যে আর পৌঁছবে ওরা কে জানে। স্কুলটা নাকি বিশাল বড় আর অনেক পুরনো, খুব সুন্দরও নাকি। ওখানেও নিশ্চয়ই এরকমই বড় গাছগুলো থাকবে। তাহলে কিন্তু বেশ হয়, বেশ হেঁটে হেঁটে ঘুরে বেড়ানো যাবে আশপাশটাই, জঙ্গলের পথে। দুপুরে একটু নিচের ছোট্ট শহরটায় থেমে লাঞ্চ সেরে যখন স্কুলে পৌঁছলো ওরা, তখন বেলা প্রায় পড়ে আসছে। মেঘ না কুয়াশা নাকি দুটোই ঝুম হয়ে ঘিরে নিচ্ছিল পুরনো স্কুল বাড়িটাকে। বেশ শীত শীত করছিল টিনার, আর কেমন একটা ভয়ও করে উঠল এবার। স্লেট রঙা বিল্ডিং আর ওই রঙেরই আকাশ যেন চারিদিক থেকে কেমন চেপে ধরতে চাইছিল ওকে। বাড়িটার প্রায় চারপাশ ঘিরেই উঁচু পাইনের বন। কে বা কিছু যেন ওই গাছগুলোর আড়াল থেকে তাকে লক্ষ্য করছে বলে মনে হচ্ছিল টিনার। সব ফর্ম্যালিটিস সেরে ওকে রুমে ঢুকিয়ে বিদায় নিলেন সুধামা আর বাজরিয়ারা। ওরা কাল ফিরে যাবেন, যাওয়ার আগে একবার দেখা করে যাবেন বলে গেলেন। একটু ফ্রেশ হয়ে বিছানায় গা ঢালতেই কখন চোখ জুড়ে এসেছিল টিনার। চোখটা এখনো কেমন জড়ানো জড়ানো লাগছে, মাথাটাও একটু ভারী। বার চারেক চোখের পাতা দুটো টেনে টেনে ডান পাশে ঘাটটা খানিক ঘোরাতেই ভয়ে আড়ষ্ট হয়ে গেল টিনা। তার থেকে মাত্র কয়েক হাত দূরে অন্য খাটটার উপর সামনের দিকে ঝুঁকে বসে আছে একটা সিলোয়েট। হাঁটু দুটো বুকের কাছাকাছি ভাঁজ করা। কোলের কাছ থেকে একটা নীলচে সাদা আলো চাপাভাবে বাইরে পৌঁছচ্ছে। আলোটাকে ছড়িয়ে পড়তে বাধা দিচ্ছে এলোমেলো কিছু চুলের গোছা। টিনার গলা এত কাঠ হয়ে গেছে যে একটা শব্দ করে যে কাউকে ডেকে উঠবে সেই ক্ষমতাও যেন নেই। হাতের মুঠিতে শক্ত হয়ে তলা পাকিয়ে যাচ্ছে বেডশিটটা। কয়েকটা মুহূর্ত মাত্র অবয়বটা হঠাৎ তার দিকে মুখ ফেরালো আর ঝলমলিয়ে উঠল পুরো ঘরটা। তুমি ঘুমোচ্ছিলে তাই আলোটা জ্বালাইনি। হে, আর ইউ স্ক্যার্ড? টিনার মুখের উপর ঝুঁকে পড়েছে একটা গোলাপ ফুল। আরে, তোমার কপালটা তো পুরো ঘেমে গেছে। ওঠো ওঠো, আগে জল খাও একটু। খারাপ কোনো স্বপ্ন দেখছিলে নাকি? পরপর প্রশ্নে কি বলবে কিচ্ছু বুঝে পায় না টিনা। তার সামনে যে এখন কপালে একটু ভাঁজ ফেলে বসে আছে সে কোনো ভূতপেতনি তো নয়ই, বরং পরিটরি হলেও হতে পারে। সত্যি সত্যি গোলাপি ফুটফুটে চামড়া, হালকা বাদামি চোখ আর ওরকমই রঙের কোঁকড়া কাঁধ ছাপানো চুলের মেয়েটাকে হাঁ করে দেখতে লাগলো টিনা।
আমি স্কারলেট। তুমি আর আমি এখন থেকে রুমমেট। হাত বাড়িয়ে দিয়ে বলল পরি মেয়েটা। আমি টিনা। কোনো রকমে লালচে আঙুলগুলোর ডগা দিয়ে ছুঁয়ে বলতে পারল, আমি এবার একটু আগেই চলে এলাম। হলিডে ট্রিপটা শেষ হয়ে গেল, ওখান থেকে ডিরেক্ট স্কুল। একদিনের জন্য বাড়ি গিয়ে আর কি করতাম, মার তাই গাল ফুলে গেছে। আর একজনেরও ফুলবে, জিয়া দামানি, এই রুমের 3 নম্বর। ওকে যেন ভুলেও 3 নম্বর বলবি না। ও 2 আর তুই 3, মনে থাকবে তো? বলেই হেসে ওঠে স্কারলেট। মাথার মধ্যেকার ধোঁয়াগুলো যেন এবার সরছে টিনার। ওর রুম অ্যালট হয়েছে ক্লাসের ফার্স্ট গার্লের সাথে। মাদার রেক্টর বলেছিলেন, পরশু থেকে ক্লাস শুরু, কোনো প্রবলেম হলে বলবি। আমার নোটস, রেফারেন্স বুকস সবই এই টেবিলেই থাকে, যখন লাগবে নিয়ে নিবি। জাস্ট ডোন্ট হেজিটেট। আর শোন, রাতে একা বাথরুমে যাবি না। এমনিতে কিছু না, বাথরুমটা আসলে করিডোরের একদম শেষটায়। আর এখানে সব প্যাসেজার করিডোর একই দেখতে, শেষে মাঝরাতে রাস্তা গুলিয়ে ফেলে ভীষণ কেলেঙ্কারি। তুই তো নতুন, ভুল হতেই পারে, তবে পুরনো হয়ে গেলেও একা যাবি না। একটু যেন অন্য মনস্কভাবে বলল স্কারলেট। সেদিনকার মতন ঘাড়টা আলতো হেলালো টিনা। এরপর কেটে গেছে বেশ কিছু মাস। অচেনা পরিবেশ মানানসই হয়ে এসেছে এখন অনেকটাই। তবু স্কারলেট সিনহা চৌধুরীকে কেমন একটু অদ্ভুতই লাগে টিনার। যখন কথা শুরু করে তখন মনে হয় ওকে যেন কত দিন থেকে চেনে। আবার এক ঘরে পাশাপাশি বেডে শুয়ে এক এক সময় ঘন্টার পর ঘন্টা কোনো কথাই বলে না। যখন পড়ে বা লেখে একেবারে বুঁদ হয়ে ডুবে যায় যেন। টিনা সবসময় ছাত্রী বেশ ভালো, কিন্তু স্কারলেটকে দেখলে বোঝা যায় যে সে এক্সট্রা অর্ডিনারি। সকালে ঘুম থেকে উঠেই এক প্রস্থ, আর বিকেলে ক্লাস করে এসে আরেকবার স্কারলেট তার ডায়েরি নিয়ে বসে। প্রথম দিন এসে টর্চের আলো জেলে ঝুঁকে পড়ে ওর ডায়েরি লেখা দেখে বেশ ভড়কেই গিয়েছিল টিনা। এর মধ্যেই একদিন আরেক রুমমেট জিয়া এসে টিনাকে দেখেই ভুরু কুঁচকে ফেলেছিল। অল্প সময়ের চলন বলনেই সে বুঝিয়ে দিল যে সে এই উটকো 3 নম্বরকে একেবারেই পছন্দ করছে না। সবচেয়ে অপমানটা লেগেছিল যখন টিনা সামনে বসে থাকা অবস্থায় জিয়া স্কারলেটকে ওর ঠিকুজি কুষ্টি জিজ্ঞেস করতে শুরু করলো। স্কারলেট আলাপ করাতে গেলে কাঁধটা নাচিয়ে বলল, Oh, cut the crap! বলে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল জিয়া। এর মধ্যে টিনা আন্দাজ করতে পারে যে কিছু একটা করেছে স্কারলেট। ঠিক 2 দিনের মাথায় মেট্রন এসে জিয়াকে অন্য রুমে উঠে যেতে বললেন। অনেকটা অবাক হতে হতে হঠাৎ জিয়া স্কারলেটের দিকে ঝট করে ফিরে বলেছিল, This bitch will make you pay, darling. Mark my words. ওর লক্ষ্য নিঃসন্দেহে টিনা। স্কারলেট ঠান্ডা গলায় বলেছিল, মাথা গরম করো না, তুমি কিন্তু এখনো এই স্কুলে থাকার সুযোগ পাচ্ছ। ছুরির ফলার মতন চাহনি ছুঁড়ে দিয়ে ঘর ছেড়ে দিয়েছিল জিয়া। সারা রাত ঘরে একটা ডিম লাইট চলে। বেশিরভাগ রাতেই টিনা 9টা বাজতেই ঘুমিয়ে পড়ে, আর স্কারলেট একটা টেবিল ল্যাম্প জেলে বই খাতা ঘাঁটে। ওর যাবতীয় পড়াশোনা রাতে, আর তারপর সকালে দেরি করে ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে ব্রেকফাস্ট, আর তারপরেই ক্লাস। এই ওর রুটিন। টিনার কোনো কালেই রাত জাগার অভ্যেস নেই। হোমে পাক্কা ভোর 5টায় ওদের উঠতে হতো। এখানেও টিনা তাই করে। ভোরে উঠে একটু বাগানে ঘুরে বেড়ায়, ছোট্ট চার্চটায় বসে গিয়ে।
চুপচাপ মনে মনে একটু প্রে করে, তারপর আবার রুমে এসে নিজের পড়া তৈরি করে। টিনা এ কমাসে বেশ টের পেয়েছে বোর্ডে স্কুলের সুনাম স্কারলেটের হাতে। ওর চোখ ধাঁধানো রেজাল্ট আর পারিবারিক প্রতিপত্তির কারণে ওকে একটু অন্য নজরে দেখেন সবাই। আর সেজন্য হস্টেলে স্কারলেটের জন্য একটু আধটু ঢিলে ব্যবস্থা আছে। এই যেমন লাইটস আউটের পরেও স্কারলেটের ঘরে আলো জেলে পড়তে কোনো নিষেধ নেই। জিয়াকেও ওর কমপ্লেনেই ঘর ছাড়া হতে হয়েছে নিশ্চয়ই। এমনকি জিয়ার সিটে আর কেউ আসেও নি তারপর। কিন্তু মেয়েটা মাঝে সাঝে কি যে এক একটা কথা বলে দেয়। একদিন যেমন বলল, আচ্ছা, তুই যেখানে থাকতিস সেখানে রাতে তোরা ডোর ক্লোজ করে শুতিস? একটু অবাক হয়েই টিনা বলেছিল, না, সুধামা আমাদের দরজা বন্ধ করে শুতে বারণ করতেন। উনি রাতে বার দুয়ে করতেন, তো আমাদের একটা রাউন্ড দিয়ে দেখে যেতেন যে সবাই ঠিক আছে কি না। রাইট। তাহলে এখানে কেন স্ট্রিক্টলি সবাইকে দরজা ভেতর থেকে বন্ধ করে শুতে বলা হয় বলতো? তাই তো, এটা তো খেয়ালই করেনি টিনা। আমি তো ভাবতাম তোমার পড়াশুনোর ডিস্টার্ব হবে বলে তুমি দরজা বন্ধ করে রাখো। এই সুতি রাতে আমাকে কে ডিস্টার্ব করবে রে? টিনার দিকে অদ্ভুত একটা হাসি মাখা চোখে তাকিয়ে বলেছিল স্কারলেট। টিনার আবার গলা শুকিয়ে এসেছিল। এর কি উত্তর হয় তার জানা নেই। অ্যাকচুয়ালি তুই খুব ভুল ভাবছিস না? দরজা খোলা পেয়ে যদি ও আমাদের দেখতে আসে, দেখিসনি এখানে সবকটা রুমের দরজা ভেতর দিকে খোলে। ভেতর থেকে কেউ দরজা খুলে না ধরলে ওর কিন্তু আসার উপায় নেই। বাইরে থেকে দরজা ঠেলে মেট্রন আমাদের দেখে যেতে পারেন, শুধু ও নয়। এক সেকেন্ড থমকে টিনার সিঁটিয়ে যাওয়া দেখে হেসে ওঠে স্কারলেট। কিরে, এই বোকা বোকা থিওরিটা বেমালুম গিলে ফেললি? কিন্তু মানে হো কে? জানিস না? না, ছেড়ে দে তবে, এসব না জানাই ভালো। Here every old brick has a story to tell. ব্যাস, এই হয়ে গেল। এরপর স্কারলেটকে কিছু জিজ্ঞেস করার সাহস টিনার হয় না। আর স্কারলেট তো বলাই বাহুল্য, এ নিয়ে আর একটা শব্দও বেশি খরচ করবে না। একটা বছর ঘুরে এসে আবার নতুন ক্লাসে ওঠার সময়। সামনে প্রথম বোর্ড এক্সাম। সবাই ক্লাসে ওঠার কারণে খুশি তো বটেই, আবার টেনশনেও। এইবার ক্রিসমাসের ছুটি কাটিয়ে স্কারলেট ফিরল আলগা একটা খুশি খুশি ভাব নিয়ে। গুচ্ছের চকলেট, কেক, কুকিজ, গাদা গাদা গিফট সাথে বোঝাই করে এনেছে। এরপর কদিন কাটালো একেবারে হই হই করে। 7-7টা দিন টিনাকে দেখেনিও, সেটাই যেন পুষিয়ে নেওয়ার চেষ্টা। টিনাও এখন অনেক সহজ হয়েছে। দুজনের মধ্যেই তুই তোকারি পুরো দমে চালু হয়ে গেছে। স্কারলেট বলে রেখেছে এবার পরীক্ষা শেষ হলেই টিনাকে ওদের সাথে হলিডেতে যেতে হবে। কিন্তু যে জিনিসটা নিয়ে মারাত্মক টেনশনে রয়েছে টিনা, সেটা হলো একটা স্মার্টফোন। স্কারলেট কিভাবে যেন লুকিয়ে এনেছে এবার ওর সাথে। ফোনটাকে সারা দিন ও প্রায় কাজ ছাড়া করে না বললেই চলে। টুকটুক করে কি যেন টাইপ করতেই থাকে যখনই সুযোগ পায়। এর মধ্যে এক গভীর রাতে ঘরের মধ্যে জড়ানো গলার ভাঙা ভাঙা কথা আর অস্ফুট আওয়াজ শুনেছে টিনা। স্কারলেটকে কিছু জিজ্ঞেস করতে পারেনি আগ বাড়িয়ে। মেয়েটা আজকাল একটু অন্যরকম বিহেভ করছে। ওর বডি ল্যাঙ্গুয়েজেও পরিবর্তন এসেছে। চোখ দুটো আজকাল ঝিকঝিক করে স্কারলেটের। কেমন ধরা ধরা গলায় কথা বলে আজকাল। মাঝে মাঝেই গায়ে গা এলিয়ে কাছে এসে বসে। একদিন শেষ রাতে একটা
অদ্ভুত আওয়াজে ঘুম ভেঙে গিয়েছিল টিনার। ভয়ে ভয়ে চাদরটা অল্প একটু নামিয়ে দেখেছিল পাশের বিছানায় আপাদমস্তক চাদরের তলায় স্কারলেটের শরীরটা কেমন একটা ভঙ্গিতে যেন ওঠাপড়া করছে, আর তার সাথে একটু আগে কানে আসা সেই গুমড়োনো শব্দটা। চাদরের ভেতর থেকে দুরকম আলো আসছিল, একটা স্কারলেটের ছোট্ট টর্চটার, আর একটা ওর ফোনের। অদ্ভুতভাবে কাতরাতে কাতরাতে একটা সময় স্থির হলো শরীরটা। ছট করে চোখটা বুজে ফেলেছিল টিনা। সামান্য এক চিলতে ফাঁক দিয়ে দেখেছিল বিছানায় উঠে বসেছে স্কারলেট। ওর কোমর পর্যন্ত জেগেছিল চাদরের বাইরে। ঘরের চাপা আলোতে টিনা স্পষ্ট দেখেছিল ওর পোশাকহীন শরীরের উদ্ধত রেখা। সকালে ব্রেকফাস্ট টেবিলে একটা গা ঠেলাঠেলি ফিসফাস চলছে, তার সাথে প্রগলভ চাপা হাসি মধ্যে মধ্যে। আজ সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। সন্ন্যাসিনীদের ছত্রছায়ায় থাকা কিশোরীরা তাই আজ একটু বেশি চঞ্চল। টিনা আগাগোড়া এই ব্যাপারগুলো একটু এড়িয়েই চলে। সে এখানে অন্যের আনুকূল্যে পড়তে আসার সুযোগ পেয়েছে, তাই চুপচাপ ক্লাস করে আর খালি সময়ে লাইব্রেরিতে বইপত্র পড়ে কাটায়। এই 1 বছরে স্কারলেটের সাথেই যা মিশেছে ও, তাও মাঝে মাঝেই মনে হয় ততটুকুই মিলমিশ তাদের মধ্যে হয়েছে যতটুকু স্কারলেট চেয়েছে। টিনার চোখে এখনো ও সেই পরী। আজ সারাদিন স্কারলেটের সাথে সেভাবে কথা হয়ে ওঠেনি। মেয়েটা একটু আলগা আলগা রয়েছে। মুড, ভাবল টিনা। হুটহাট এরকম হয় তো ওর। আমি আর পারছি না রেহান। চাপা গলায় কথার শব্দ আসছে পাশের খাটটা থেকে। কিছু বুঝতে পেরেও সবটা জেনে না ওঠার কেমন এক নিষিদ্ধ শিরশিরে অনুভূতি হচ্ছে টিনার। এখানে এখানে কি করে? টিনা ইজ দেয়ার। না, এরকম কিন্তু কথা ছিল না। কতটা ওয়াশরুম, দেন ওখান থেকে তুমি আমাকে ভিডিও কল করো। I wanna see you moving under the hot lights. এবার কথা জড়িয়ে আসছে, তার বদলে জায়গা করে নিচ্ছে ওই শব্দগুলো। একটা যেন ব্যথা, কোথাও একটা কষ্ট, অথচ অনেকখানি ভালো লাগা চাপা ঠিক রচ্ছে। নিজের মধ্যেও ঝিমঝিমে কোনো কিছুর অস্তিত্ব অনুভব করতে থাকে টিনা। এগুলো ঠিক কি হচ্ছে, ঠিক কি হচ্ছে? ভাবনাটা মনে ভেসে উঠতে না উঠতেই উৎকর্ণ হয়ে ওঠে ও। এবারের আওয়াজটা একটু জোরেই ভেসে আসে। বিছানায় কাঠ হয়ে যায় টিনা। ফোনটা টুক করে কেটে যায়। কালোর উপর লাল সুতোর কাজ করা সিল্কের রোপটা কোনো রকমে গায়ে জড়িয়ে বিড়াল পায়ে ঘর থেকে বেরিয়ে যায় স্কারলেট। আজ রেহান পুরো পাগল হয়ে যাবে। বাথরুমের ফ্যাকাশে সাদা আলোয় ওর উন্মুক্ত শরীর দেখলে মাথা ঘুরে যাবে ছেলের। ও আর পারছে না। তলপেটের নিচ থেকে
একটা আর্দ্রতা ভিজিয়ে ফেলতে চাইছে কোমরে আঁকড়ে থাকা অন্তর্বাস। বাথরুমে ঢুকে রোপটা খুলে ফেলে আয়নায় নিচের দিকেই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল স্কারলেট কিছুক্ষণ। পোষা ব্রায়ের মধ্যে থেকে ঠেলে বেরিয়ে আসতে চাওয়া উলের গোলা দুটোকে ওর নিজেরই আদর করতে ইচ্ছে করছে। এমনটা মনে হতেই আরো ভিজে উঠল গভীরে। আলোগুলো একটু বেশি ফ্যাকাশে হয়ে আসছে না? ফোনটা আর হাতে নিতে ইচ্ছে করছে না। চোখ দুটো আসলে সে বুঝে এলো যেন, আরো অনুভব করলেও দুটো ভেজা ভেজা হাত ওকে আস্তে আস্তে পিষে ফেলছে। উরুতে নখের আঁচড় বসে যাচ্ছে। ঠান্ডা মসের মতো মাংসল হিলহিলে একটা জিভ ওর কানের মধ্যে ঢুকে এসে বলল, "Wanna play with Pinky Pinky?" আবিষে ডুবতে ডুবতে স্কারলেট শেষবারের মতো আয়নার আবছায়ায় দেখল তাকে পেছন থেকে আঁকড়ে ধরে তার সারা শরীর একাধিক হাতে হাতড়ে চলেছে। এক এক মরাটে গোলাপি অবয়ব। গোলাপি রঙের গোছা গোছা বুড়ির চুল পিঁচিয়ে ফেলতে লাগলো ওর চোখ মুখ। শরীরে কার যেন হাত ঘুরছে। স্বাভাবিক প্রতিবর্তে ছিটকে উঠতে গিয়েও নিজের ওপর একটা চাপ অনুভব করে টিনা। চেঁচিয়ে উঠতে যেতেই একটা নরম অথচ খসখসে ঠোঁট ওর নিচের ঠোঁটটাকে চেপে ধরে। আমি রে, আমি, দেখ দেখ আমাকে, এই যে আমি। একটা ভারী স্যাঁতস্যাঁতে নিঃশ্বাস। শরীর থেকে সিল্কের রোপটা খসিয়ে দেয় স্কারলেট। শকিং পিঙ্ক লেসি অন্তর্বাস শুধু এখন ওর পরনে। চড়া গোলাপি বন্ধনী থেকে উন্মুখ হয়ে আছে হালকা গোলাপি দুটো ফোঁটা গোলাপ। টিনার হাতটা নিয়ে একটা গোলাপ মুঠোয় ভরে দেয় স্কারলেট। ওর কানের উপর জিভ বুলিয়ে বলে, একটা একটা গল্প শুনবি? হ্যাঁ শুনবি, শুনবি একটা গল্প? নাভির কয়েক ইঞ্চি নিচে স্যাঁতস্যাঁতে জমাট একটা তীব্র অনুপ্রবেশের সাথে ঝিমিয়ে পড়তে থাকে টিনার অনাঘ্রাত শরীরটা। অ্যাকিউট ট্রমা, প্রচণ্ড কমপ্লেক্সে ভুগছে পেশেন্ট। ওর ধারণা ওর সেই ট্রাইবাল যাজক ওর শরীরে অতৃপ্ত আত্মা ঢুকিয়ে দিয়ে ওকে টর্মেন্ট করছে। God's sake, mother, please summon an exorcist. ও এখনো আমাকে ছাড়েনি। ওর হাত থেকে আমার মুক্তি নেই। আমাকে কুঁড়ে থেকে মুখ হাত পা চেপে উঠিয়ে আনে ওরা। সেই অসতর্ক মুহূর্তে কিভাবে নিজেকে টেনে হিঁচড়ে ওখান থেকে তুলে এনেছিলাম
সে আজও আমার নিজের কাছে এক বিস্ময়। কিন্তু ও তো আমাকে শান্তির ছায়ায় থাকতে দেবে না। ওই ওই এখনো ওর নোংরা হাত দিয়ে আমাকে খুবলে খেতে চাইছে। হে ঈশ্বর, হে পরম পিতা, আমি তোমার আশ্রয়, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আমি সকলের চোখে পিশাচিনী হয়ে বাঁচতে চাই না। ধোঁয়াটে অন্ধকার থেকে কেউ টিনার দিকে বাড়িয়ে ধরল রূপোর মোমদানটা। গল্পের শেষটা দেখবে না টিনা, মাই চাইল্ড? এই জায়গাটা কোথায়? অনেকটা সময় পার হয়ে গেছে তো, তাই একটু পরেই সব চিনতে পারবে। আমরা কোথায় যাচ্ছি? শীর্ণ ফ্যাকাশে গোলাপি একটা হাত ওকে টেনে নিয়ে চলল অন্ধকারের গভীরে। ফাদার, ও কি? না সিস্টার, প্রাণ খুব ক্ষীণ, তবে আছে। যে দুষ্ট আত্মা সিস্টার অ্যাঞ্জেলাকে কবজা করে রেখেছিল, সে আগেই ওর প্রাণ শক্তি নিংড়ে নিতে সব রকম চেষ্টা করেছে। তবে আমি আমার কর্তব্য করলাম, বাকিটা পরম করুণাময়ের ইচ্ছা। তবে এখনই বাঁধনগুলো খুলবেন না, জ্ঞান ফেরা অবধি অপেক্ষা করতে হবে। এর মধ্যে পবিত্র নদের জল থেকে থেকে ঘরের মধ্যে ছড়িয়ে দিতে থাকবেন। হ্যাঁ, সব মঙ্গল হোক এই কামনাই করি। আমেন। কেঁপে উঠল সিস্টার উর্সুলার স্বর। দরজাটা ঠেলে ঢোকো টিনা। ঘরের মধ্যে দুপা এগোতেই শিউরে ওঠে টিনার সর্বশরীর। প্রশস্ত ঘরটায় আসবাব বলতে একটা সাদামাটা কাঠের খাট। সারা ঘরে মোমের আলোয় একটা কুহেলিকা সৃষ্টি হয়েছে যেন। সেই অস্পষ্ট আলোয় কাঠের ওপর শোয়ানো একটা মূর্তি, কাঠের চার পায়ার সাথে শক্ত করে বাঁধা হাত পা। শরীরের যতটুকু দেখা যাচ্ছে তা অসংখ্য ক্ষত চিহ্নের দগদগে। ক্ষতগুলি গভীর, কোনো কোনোটায় রক্ত কালচে হয়ে জমাট বেঁধে আছে, কোনোটা আবার টাটকা রক্ত উগড়ে দিচ্ছে। পোশাকেও ছোপ ছোপ রক্তের দাগ। টিনা কিছুতেই পিছু হটতে পারছে না। কি যেন ওর কাঁধ খামচে ধরে রেখেছে শক্ত হাতে। হঠাৎ শরীরটা উঠে বসলো বিছানায়, সোজাসুজি তাকালো টিনার দিকে। মেয়েটার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে গোলাপি। মুখে কোনো আঘাতের চিহ্ন নেই, মুখের ছাঁচটা একটু কেমন যেন। চেহারার বৈশিষ্ট্যের সঙ্গে গায়ের রংটা যেন মানায় না। ঘাড়টা একদিক হেলিয়ে পৈশাচিক একটা হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে উঠল, Now you meet your very own Pinky Pinky. How could you not know me so far? চাপা একটা দমকা হাসির সাথে সাথে এবার বেঁকে চুড়ে যেতে লাগলো গোটা শরীরটা। আতঙ্কে বরফ হয়ে যেতে যেতে টিনা দেখল মুখটা কেমন যেন স্কারলেটের মুখ হয়ে যাচ্ছে। এবার পথ চিনে নিতে পারছো টিনা? এটা তো আমাদের ডর্ম করিডর। ঠিক ধরেছ। বেসমেন্ট থেকে ওই লুকোনো পথে কেমন আমরা এখানে চলে এলাম বলো তো? মৃদু হেসে বললেন সিস্টার অ্যাঞ্জেলা, আপনি এখন ঠিক আছেন? জ্ঞান আসার পর
7 দিন খুব দুর্বল ছিলাম জানো। এখন আমাকে সুস্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। একটা অদ্ভুত সুরে বলে ওঠেন সিস্টার। আমরা এখানে এলাম কেন? বাথরুমের দরজায় দাঁড়িয়ে একটু অবাকই হয় টিনা। গল্পটা শেষ হয়ে এসেছে যে, এরপরই তোমার ছুটি। ধীর পায়ে টিনার হাত ধরে ভেতরে পা রাখেন অ্যাঞ্জেলা। বাথরুমটা এখন কেমন অন্যরকম দেখাচ্ছে। টিনা, গল্প শোনার বদলে আমাকে তুমি কি দেবে? সিস্টারের গলাটা কেমন খড়খড়ে শোনাচ্ছে। একটা পুরুষালী খ্যাঁস খ্যাঁসে ভাব। মুখটায় যেন রক্ত জড়ো হচ্ছে আস্তে আস্তে। নানের কালো আলখাল্লা টেনে টেনে ছিঁড়ে ফেলছেন সিস্টার। শরীরের শুকিয়ে আসা ঘাগুলো চেপে ধরে আবারও রক্তস্রোত ফুটিয়ে বের করে আনছেন কেন উনি? টিনা চিৎকার করে উঠতে গিয়েও পারছে না। ওর মুখে যেন কেউ কাগজ ঠেসে ধরেছে। পা দুটো ঢালাই হয়ে গিয়েছে মেঝের সঙ্গে। সিস্টার পোশাকের মধ্যে থেকে বের করে আনছেন একটা ছুরি। কোন ফাঁকে ইটা লুকিয়ে নিয়েছিলেন? এই অদ্ভুত পরিস্থিতিতেও মনে এলো টিনার। হঠাৎ করে শরীরটার মধ্যে ঝড় উঠল যেন। দ্রুত তীব্র ফলার আঘাতে নিজেকে চিরে ফেলতে ফেলতে বিকট চিৎকারে সে বলে উঠল, Tell me now, how will you pay me back? টিনার শরীরটাকে কে যেন ঝাঁকাচ্ছে। একটা অন্ধকার সুড়ঙ্গ থেকে যেন হিঁচড়ে উঠে আসতে চাইছে ওর মধ্যের কোনো কিছু। অব্যাখ্যাত ভয়ে বিবর্ণ হতে হতে একটা শেষ চিৎকারে বিছানার উপর ছিটকে উঠে বসল টিনা। হাউ হাউ করে কাঁদছে আর ওকে ঝাঁকিয়ে দিচ্ছে জিয়া। Wake up, damn you! Scarlett is dead! দেশের অন্যতম নামজাদা কনভেন্ট স্কুলের অন্দরে যা ঘটেছে তা কোনো মতেই মাদার রেক্টরের পক্ষে বাইরে আসতে দেওয়া সম্ভবপর নয়। ওনার নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে এই ভেবে যে মেয়েটার বাড়ির লোকের সামনে দাঁড়াবেন কোন মুখে। আর এমনটা একটা আগাগোড়া গার্লস স্কুলের মধ্যে ঘটে কি করে? ভেবে ভেবেও কোনো কুল কিনারা পাচ্ছেন না তিনি। তাহলে কি সর্ষের মধ্যেই কোথাও ভূত লুকিয়ে আছে? মাথা টিপে ধরে নিজের চেয়ারটার উপর বসে পড়েন মাদার রেক্টর। টিনা ভয়ে বোবা হয়ে রয়েছে আজ 2 দিন। কারোর কোনো প্রশ্নের জবাবই দিতে পারেনি, অথচ সব প্রশ্ন ওকে লক্ষ্য করেই ধেয়ে এসেছে। 15ই ফেব্রুয়ারি হস্টেলের বাথরুম থেকে বের করে আনা হয় স্কারলেটের দেহ, সিভিয়ারলি ব্রুজড অবস্থায়। শরীরে কোনো প্রাণের স্পন্দন ছিল না। মেডিকেল রিপোর্টে ফোর্সড জেনাইটাল মিউটিলেশনের উল্লেখ রয়েছে বলেই কানাঘুষোয় খবর। কিন্তু স্কারলেট তো সেদিন রাতে ফিরে এসেছিল রুমে। তাহলে কি আবার ফিরে গিয়েছিল ও বাথরুমে কখনো? তা যদি না হয়, কিন্তু তাহলেও কি করে? সপ্তাহখানেক পরে ওয়েটিং হলে তাকে দেখেই বুকে ঝাঁপিয়ে পড়ে টিনা বলেছিল, মা, বাড়ি যাব। দীর্ঘ অভিজ্ঞতায় সুধামা দেখেছেন এই অভাগাগুলোর কারোরই সুখ সয় না। তিনিও চাইছিলেন না আর এই বিষাক্ত হয়ে ওঠা পরিবেশে মেয়েটাকে ফেলে রাখতে। মাস 6 হলো চেনা জায়গায় ফিরে এসে টিনা এখন অনেকটা শান্ত। সেই আতঙ্কের ছায়া ওর মুখ থেকে সরে যাচ্ছে দিন দিন। আর মেয়েটা কিন্তু বেশ সুন্দর হয়ে ফিরেছে। যতই হোক জল হাওয়ার গুণ তো আছে। উজ্জ্বল হয়েছে আগের চেয়ে রংটা। গালে গোলাপি ছোপ ধরেছে। এমনই সুন্দর ফুটফুটে থাকুক তার সন্তানেরা। এই, এত নড়াচড়া করছিস কেন রে? শুশু যাব। মালতী মাসি পাশের ঘরে শুয়ে আছে, অন্ধকারে ভয় লাগে যেতে। মালতী মাসিকে ডাকতে হবে না, আমি নিয়ে যাচ্ছি, চল। পিউয়ের হাত ধরে বাথরুমের দিকে যেতে যেতে মাথার মধ্যেটাই কিসকিস করে ওঠে টিনার। খসখস করে মাথাটা চুলকোতেই
হাতে উঠে আসে একটা কড়কড়ে চুল। একরাশ বিরক্তিতে হাত থেকে ছাড়িয়ে নিয়ে এক কোণায় ছুঁড়ে ফেলে দিল টিনা। গোলাপি রঙের চুলটা। শুনছিলেন চিনি পটকা আরবান লেজেন্ডসের গল্প রাকা বসুর লেখা লাল রক্ত গোলাপি দাগ। গল্প পাঠে এবং গল্পের বিভিন্ন চরিত্রে সৌভিক, সুতপা, কৌশিক, দেবস্মিতা, প্লাবিতা, সুদর্শনা, চম্বিকা, ময়ূক, সৌপর্ণ ও রাকা বসু। সাউন্ড এফেক্ট, ডিরেকশন ও ভিডিও এডিটিং করেছে সৌভিক। আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ লেখিকা রাকা বসু ও চিনে পটকার অ্যাডমিন পরাগ ভূঁইয়াকে। আমাদের চ্যানেলের গল্পগুলির রেগুলার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ছোট্ট চ্যানেলটিকে এবং জয়েন করুন ট্যাশ গরু ফেসবুক গ্রুপ। লিংক রইল ডেসক্রিপশন বক্সে। শোনা হচ্ছে পরের সপ্তাহে রবিবার। কান রাখুন ট্যাশ গরুর চেঁচানিতে।